হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস এবং আজকে 10th এপ্রিল 2025 আজকে সারা বিশ্বে ওয়ার্ল্ড ইম্পর্ট্যান্ট একটা ডে, ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সারা দেশ জুড়ে দ্য ইম্পর্টেন্স অফ দ্য ন্যাচুরোপ্যাথি সেটা কিন্তু সেলিব্রেট হচ্ছে। তাহলে আজকে অন্য দিনের মতন হিন্দু এবং আনন্দবাজারে যে সমস্ত নিউজ আর্টিকেলসগুলো পাবলিশ হয়েছে, এডিটোরিয়ালগুলো পাবলিশ হয়েছে, তার কমপ্লিট অ্যানালিসিস থাকবে। হোপফুলি ইউ উইল লাইক দ্য সেশন। চলো লেটস স্টার্ট টুডেস এপিসোড। প্রথমত আমি আজকে হিন্দুর ফ্রন্ট পেজে মেনলি 4 থেকে 5টা নিউজ এসছে যার উপর দাঁড়িয়ে আজকের অ্যানালিসিস থাকবে, ভেরি ইম্পর্টেন্ট। প্রথম যে অ্যানালিসিসটা থাকবে সেটা হচ্ছে ইন্ডিয়া এন্ডস ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি ফর বাংলাদেশ এক্সপোর্ট সাইটস কনজেশন। অর্থাৎ এইটা কিন্তু আমরা কিছুদিন ধরে দেখছি ইন্ডিয়া এবং বাংলাদেশের যে একটা জায়গা, বোঝাপড়ার জায়গা, সেটা কিন্তু ঠিকঠাক আসছে না এবং বাংলাদেশের তরফ থেকে চায়নায় গিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং সেই কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে হয়তো দেখা যাচ্ছে যে ইন্ডিয়া ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি বাংলাদেশকে দেবে না। নাও ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি কি এটা আমাদের বুঝতে হবে। প্রথমত ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি কাকে বলে? আমরা যদি দেখি দিস ইজ বাংলাদেশ, ঠিক? এটা বাংলাদেশ কিন্তু একটা ল্যান্ডলকড কান্ট্রি এবং বাংলাদেশকে যদি বাণিজ্য করতে হয় তাহলে ওর একটাই অ্যাক্সেস, সেটা হচ্ছে বে অফ বেঙ্গল এবং সেটা হচ্ছে জলপথ। কিন্তু বাংলাদেশকে যদি ট্রেড করতে হয় উইথ মায়ানমার, উইথ নেপাল বা ভুটান, তখন কিন্তু বাংলাদেশকে ইউজ করতে হয় ইন্ডিয়ার ল্যান্ড পোর্ট ফেসিলিটি, ইন্ডিয়ার এয়ারপোর্ট ফেসিলিটি, সেগুলোর মাধ্যমেই কিন্তু বাংলাদেশ কিন্তু কানেক্ট করতে পারে বা তার যে শিপমেন্ট সেটা ইন্ডিয়ার ওপর দিয়ে নেপাল, ভুটান এবং মায়ানমারে কানেক্টেড হয়। কিন্তু কিছুদিন আগেই দেখা গেছে যে বাংলাদেশের তরফ থেকে এরকম স্টেটমেন্ট দেওয়া হয়েছে নর্থ ইস্টার্ন স্টেটসগুলো হচ্ছে আমাদের ল্যান্ডলক এবং বাংলাদেশের হেল্প ছাড়া ইন্ডিয়া কিন্তু নর্থ ইস্টার্ন স্টেটের কোনো কানেক্টিভিটি পাবে না। এমতো অবস্থায় দাঁড়িয়ে কাল আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের থেকে বাংলাদেশকে তার যে এক্সপোর্টের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য যে আমাদের ল্যান্ড এবং এয়ারপোর্ট যে ইউজ করে বাংলাদেশ, সেই ট্রান্সশিপমেন্ট ফেসিলিটিকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার এক্স্যাক্ট রিজন কিন্তু এখনো ক্লিয়ার করা হয়নি, বাট জাস্ট বলা হয়েছে যে কনজেশন অর্থাৎ অত্যাধিক ট্রাফিকের জন্য তারা কিন্তু এই ফেসিলিটি দিতে পারছে না। জাস্ট আই will read the highlighted portions. India has withdrawn its transshipment facility that had extended to Bangladesh as it was creating significant congestion in Indian airport এবং শুধুমাত্র যে পোর্টগুলো। কোথায় বলা হয়েছে? মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে জানানো হয়েছে এবং বলা হয়েছে দ্য মুভ comes days after Mohammad Yunus, chief advisor to Bangladesh interim government, visited Beijing and made statements that were deemed to be controversial as he advocated greater Chinese trade ties with the north-eastern India. অর্থাৎ বলা হয়েছে যে মোহাম্মদ ইউনুস চায়নাতে গিয়ে এমন কিছু কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে হয়তো ইন্ডিয়া এই ধরনের ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি বাংলাদেশের থেকে উইথড্র করে নিয়েছে। This transshipment facility extended to Bangladesh had over a period of time resulted in significant congestion at our airport and port. সেই জায়গা থেকে দাঁড়িয়ে লজিস্টিক ডিলে, হায়ার কস্ট were hindering our own export and creating backlogs. অর্থাৎ ইন্ডিয়া বলেছে আমাদের নিজেদের এত এক্সপোর্টের জন্য পোর্ট বা এয়ারপোর্ট লাগে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশকে অ্যাক্সেস দিতে গিয়ে সেখানে কিন্তু এক্সেসিভ ট্রাফিক কনজেশন হচ্ছে এবং বেসড অন দ্যাট ফ্যাক্ট বাংলাদেশকে কিন্তু আর এই ধরনের ফেসিলিটি প্রোভাইড করা হবে না। এখান থেকে বলা হয়েছে টু clarify, these measures do not impact Bangladeshi export to Nepal and Bhutan through Indian territory. এই জায়গা থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছে তাদের এই স্ট্যান্ডসে কিন্তু আশা করা যায় বাংলাদেশের কোনো ডেফিসিট বা ট্রেডে কোনো হ্যাম্পার হবে না, এমনটাই ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউতে দাঁড়িয়েছে এবং আমরা দেখি যে বাংলাদেশ কিন্তু বর্তমানে ইন্ডিয়ান কিন্তু ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি ইউজ করছে ফর ট্রেডিং উইথ ভুটান, মায়ানমার এবং নেপাল। হোপফুলি দ্য আর্টিকেল ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। কামিং টু দ্য নেক্সট আর্টিকেল যদি আমরা দেখি, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু রিসেন্টলি অ্যাপ্রুভ করে দিয়েছে। কি অ্যাপ্রুভ করেছে? 63,000 crore rupees অ্যাপ্রুভ করেছে ফর প্রকিউরিং 26 রাফেল এমজেট ফ্রম ফ্রান্স। এটা জাস্ট ফর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়ে রাখবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট 63,000 crore ডিল অ্যাপ্রুভ করেছে 26টা নেক্সট জেনারেশনের যে রাফেল এম সেটা কিনবে ফ্রম ফ্রান্স। আচ্ছা,
আরও একটা যে আর্টিকেল সেটা একবার বলে দিই, সেটা হচ্ছে রানা লাইকলি টু রিচ টুডে সেট টু ফেস ট্রায়াল ইন 27/11 অ্যাটাক দ্য কেস। কালকের এডিটোরিয়াল অ্যানালিসিস যদি তোমরা পড়ে থাকো তাহলে কালকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের বেশ একটা সুন্দর এডিটোরিয়াল ছিল যেখানে বলা হয়েছিল 26/11 মুম্বাই অ্যাটাকের পর ভারতবর্ষে একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন তৈরি হয়েছিল টু হ্যান্ডেল দ্য টেরোরিজম ইন ইন্ডিয়া, অ্যান্ড দ্যাট অর্গানাইজেশন ইজ নাথিং বাট দ্য NIA, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো তাহাউর হুসেন রানা, দ্য পাকিস্তানি বর্ন কানাডিয়ান আমেরিকান ন্যাশনাল wanted in connection with the 27/11 Mumbai terror attack conspiracy has been extradited by the US government, is expected to arrive in India on Thursday to face the trial। অর্থাৎ 26/11 সাথে যুক্ত একজন ইম্পর্টেন্ট ইনফেমাস যদি আমরা বলি যে ক্রিমিনাল এবং সেখানে হচ্ছে একজন টেরর গ্রুপের সাথে জড়িত একজন ব্যক্তি এবং 26/11 যে ভয়াবহ মুম্বাই অ্যাটাক হয়েছিল তার সাথে যুক্ত একজন ব্যক্তিকে US গভর্নমেন্টে থেকে এক্সট্রাডাইট করা হচ্ছে, এক্সপিডিশন ট্রিটি সাইন করা হয়েছে, সেই জায়গা থেকে ইন্ডিয়ান গভর্নমেন্টকে ব্যাক করানো হচ্ছে এই টেরর মানে অ্যাটাকের সাথে যুক্ত ব্যক্তিকে। সেই পরিপ্রেক্ষিতে এই ঘটনা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয়েছে যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ইজ লাইকলি টু ল্যান্ড ইন দ্য the Indian plane carrying the Rana and the NIA officials is likely to land in the national capital। অর্থাৎ NIA এজেন্সির অফিসিয়ালসরা একটা স্পেশাল টিম ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তারা কিন্তু যাচ্ছেন এবং এই ব্যক্তিকে ইন্ডিয়াতে ব্যাক করাবেন টু হোল্ড দ্য ট্রায়াল। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট যে জায়গাটা, এটাও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল, যেটা হচ্ছে ট্রাম্প পজেস ট্যারিফ বাই 90 days স্ল্যাপস ইন্ডিয়া উইথ 125%। দেখো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কালকে অ্যানাউন্স করেছে যে ফর দ্য নেক্সট 3 months or 90 days যা যা ট্যারিফ বিভিন্ন কান্ট্রির ওপর বিশ্বের আরোপ করা হয়েছিল সেটা আপাতত পোস্টপোন থাকবে, কিন্তু এক্সেপ্ট চায়না যে ট্যারিফের পোর্শনটা সেটা 104% থেকে বাড়িয়ে কিন্তু 125% করে দেওয়া হলো এবং বেজিং কিন্তু রিটেলিয়েটারি বা রেসিপ্রোকেটরি ট্যারিফ হিসাবে তার ট্যারিফ বাড়িয়েছে US গভর্নমেন্টের ওপর 84%। এখান থেকে যদি আমরা দাঁড়িয়ে দেখি, দেখো US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কালকে অ্যাব্রাপ্টলি ব্যাক করেছে তার ডিসিশন in his global trade war with a 90-day pause for most country but slapped even more levies against China এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে চায়নার ওপর কিন্তু 125% ট্যারিফ বসানো হয়েছে। এবং তিনি কিন্তু বলেছেন এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের থ্রু দিয়ে তিনি কিন্তু বলেছেন হি টুক দ্য ডিসিশন আফটার মোর দ্যান 75 কান্ট্রিজ হ্যাজ রিচড আউট টু নেগোশিয়েট অ্যান্ড ডিড নট রিটেলিয়েট এগেনস্ট দ্য ইউনাইটেড স্টেটস। তিনি বলেছেন যে দেশে সারা বিশ্বের প্রায় 75টা দেশ আমাকে রিকোয়েস্ট করেছে রিকনসিডার করার জন্য এবং বহু দেশ আমার ওপর কোনো রেসিপ্রোকেটরি ট্যারিফ লাগেনি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে আজকে যে আমি আপাতত 90 দিনের জন্য আর কোনো ফার্দার ট্যারিফ ইম্পোজ করবো না। কাইন্ড অফ ভেরি সিলি কাইন্ড অফ অ্যাপ্রোচ আমার মনে হয়েছে পার্টিকুলারলি ডোনাল্ড ট্রাম্প ইজ শোয়িং ইন মডার্ন ডেজ। আর আরেকটা জায়গা যেখানে কিন্তু দেখো অনলি এ ফ্ল্যাট রেট অফ 10% ট্যারিফ অন অল কান্ট্রিজ দ্যাট টুক এফেক্ট অন স্যাটারডে উইল রিমেন ইন প্লেস। সো সমস্ত দেশের মধ্যে একটা মিনিমাম 10% ট্যারিফ থাকবে। বাকি জায়গায় যেরকম আমাদের ইন্ডিয়া কত পার্সেন্ট ট্যারিফে ছিল 26%, আপাতত ফর দ্য নেক্সট 90 days 26% না ট্যারিফ থাকে 10% ট্যারিফ থাকবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য নিউজ। লাস্ট যে নিউজটা নিয়ে আমরা অ্যানালিসিস করবো সেটা হচ্ছে RBI রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাটস রেপো রেট বাই 0.25%, ট্রিমস GDP গ্রোথ ফোরকাস্ট। অর্থাৎ বহুদিন পর মনিটারি পলিসি কমিটি অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেটকে কমিয়ে দিয়েছে 0.25%-এ কাট ডাউন করে বর্তমানে কিন্তু রেপো রেট এসে দাঁড়িয়েছে 6%-এ। সো অনেক দিন পর এই রেপো রেটের কাটিং এলো এবং সেখান থেকে দাঁড়িয়ে বলা হয়েছে এই রেপো রেটকে ইউনানিমাসলি সর্বসম্মতিক্রমে কমানো হয়েছে বিকজ কিসের জন্য? টু সাপোর্ট গ্রোথ, ব্রিং ডাউন দ্য ইন্টারেস্ট বার্ডেন অন হোম, অটো অ্যান্ড আদার লোন বরোয়ার্স। তাহলে মার্কেটকে রিউভমেন্ট করার জন্য, রিভাইভ করার জন্য এই পলিসি। এখান থেকে দাঁড়িয়ে আমাদের দেখতে হবে হোয়াট ইজ দ্য রেপো রেট। কামিং টু দ্য নেক্সট, দেখো রেপো রেট আর রিভার্স রেপো রেট কি? ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ দ্য ইকোনমি। দেখো আমরা ধরে নিচ্ছি আমাদের কান্ট্রির সেন্ট্রাল ব্যাঙ্কই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এছাড়া অন্যান্য অনেক ব্যাঙ্ক আছে, যেরকম ধরো আমরা সাপোজ বলছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে, ইন্ডিয়ান ব্যাঙ্ক আছে, এটসেট্রা। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা সার্টেন পার্সেন্টেজ, ধরো X পার্সেন্টেজে
আদার ব্যাঙ্কগুলোকে লোন দেয়, এই শর্ট টার্ম লোন দেয়। এই যে পার্সেন্টেজে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ আওয়ার কান্ট্রি, দ্যাট ইজ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, লোন দিচ্ছে আদার ব্যাঙ্ককে ফর শর্ট টার্ম লোন, তাকেই বলা হয় রেপো রেট। অর্থাৎ রেপো রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া grants loan to commercial bank for short period against the government security, সেটাকে বলা হচ্ছে রেপো রেট। তাহলে রেপো রেট কি, রেপো রেটের পারপাস কি? রেপো রেটের পারপাস হচ্ছে কিন্তু লিকুইডিটি ইনজেক্ট করা, অর্থাৎ ইকোনমিতে কিন্তু টাকা ঢালা। অর্থাৎ ব্যাংকের কাছে যদি ফান্ডের ডেফিসিয়েন্সি হয়, ব্যাংক কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে লোন নিতে পারে, অর্থাৎ ডেফিসিয়েন্সি অফ ফান্ডকে ফুলফিল করা। জেনারেলি রেপো রেট কিন্তু হাই হয় এবং কন্ট্রোল করে কি রেপো রেট ইনফ্লেশন। এবং এবার তোমরা বলো রেপো রেট সাপোজ যদি কমিয়ে দেওয়া হয়, রেপো রেট যদি কমিয়ে দেওয়া হয়, সাপোজ 7% থেকে 6% কমিয়ে দেওয়া হলো রেপো রেট, তাহলে ব্যাংক কিন্তু ইজিলি লোন পাবে ফ্রম দ্য আরবিআই, অর্থাৎ মার্কেটে টাকার অ্যামাউন্ট বাড়তে থাকবে, অর্থাৎ লিকুইডিটি বাড়বে, তার মানে ইনফ্লেশন কমবে। এই যে পুরো কনসেপ্টটা, এটাই হচ্ছে রিজার্ভ রেপো রেটের কনসেপ্ট। অন দি কন্ট্রারি রিভার্স রেপো রেট কি? রিভার্স রেপো রেট হচ্ছে এমন একটা রেট যেখানে কমার্শিয়াল ব্যাংকরা কিন্তু লোন দেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। ইট ইজ দ্য রেট অ্যাট হুইচ কমার্শিয়াল ব্যাংক গ্রান্টস লোন টু দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক ইন্ডিয়া। এটার জন্য কি হয়, ইট এনশিওরস দ্য লিকুইডিটি ইন দ্য ইনকাম বা ইন দ্য ইকোনমি, আর এর রেট কিন্তু রেপো রেটের থেকে কম্পারেটিভলি লেস হয়। এবং রিজার্ভ বা রিভার্স রেপো রেট কিন্তু জেনারেলি মানি সাপ্লাই করতে সাহায্য করে। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য এন্টায়ার থিং। এরপর আরও একটা জায়গা নিয়ে আমাদের কোয়েশ্চেন্স থাকবে যে মানিটারি পলিসি কমিটি কি, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই যে রেপো রেট রিভার্স রেপো রেট এগুলোকে ফিক্সড করে, সেই জায়গায় দাঁড়িয়ে মানিটারি পলিসি কমিটির ইম্পর্টেন্স কি। দেখো, মানিটারি পলিসি কমিটি কিন্তু একটা কমিটি যেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়ে তৈরি হয়েছে এবং সেটার চেয়ারম্যান থাকেন গভর্নর অফ দ্য আরবিআই। মানিটারি পলিসির কাজ কি? মানিটারি পলিসির কাজ হচ্ছে ফিক্স করা বেঞ্চমার্ক পলিসি রেট, যেরকম রেপো রেট, এবং যেটা ইনফ্লেশনকে ট্যাকেল করতে সাহায্য করে, পার্টিকুলার একটা টার্গেট লেভেলে ইনফ্লেশনকে রাখতে সাহায্য করে। নেক্সট, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে গভর্নর, তিনি কিন্তু কন্ট্রোল করেন মানিটারি পলিসির ডিসিশন উইথ দ্য সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস অফ দ্য ইন্টারনাল টিম, টেকনিক্যাল অ্যাডভাইসারি কমিটির সাহায্যে। এই যে মানিটারি পলিসি কমিটি, এটা কনস্টিটিউটেড হয়েছে কোন অ্যাক্টের দ্বারা? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 দ্বারা। এবং এখানে কিন্তু কিসের উদ্দেশ্যে? টু ব্রিং ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি ইন ফিক্সিং মানিটারি পলিসি অফ ইন্ডিয়া। এরপর মানিটারি পলিসি কমিটি কিন্তু সারা বছরে 4 টাইমস 4 বার মানিটারি পলিসির মিটিং হয় এবং 4 বার মানিটারি পলিসি কিন্তু তার রেপো রেট, রিভার্স রেপো রেট, এই ধরনের যে ইনফ্লেশন রিলেটেড যে বেঞ্চমার্কগুলো সেগুলো অ্যানাউন্স করে। হোপফুলি ইট ইজ নাও ক্লিয়ার। সো এরপর আমি কয়েকটা জাস্ট ওয়ান লাইনার কোয়েশ্চেন্স তোমাদের সাথে অ্যানাউন্স করব, যেগুলো প্রচুরবার কোয়েশ্চেন্স আসে যেহেতু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কোয়েশ্চেন এসছে। রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া কবে তৈরি হয়? এটা তৈরি হয়েছিল April 1, 1935। আচ্ছা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড কবে হয়? দেখো, 1935-এ তৈরি হয়েছিল, বাট ন্যাশনালাইজড হয় 1949-এ। আর ফার্স্ট হেডকোয়ার্টার কোথায় ছিল রিজার্ভ ব্যাঙ্কের? কলকাতায়। 1935-এর পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কিন্তু শিফট করে মুম্বাইতে হয়। এটা কোন সালে হয়? 1937-এ। এবং ফার্স্ট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর কে ছিলেন? অসবর্ন স্মিথ। সো আই থিঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিলেটেড অনেকগুলো কোয়েশ্চেন্সের আজকে সমাধান করা গেল। নেক্সট, এই ফর্ম পেজের পর আমরা সোজা চলে যাব টুডেস এডিটোরিয়াল। আচ্ছা, এইটা হচ্ছে আজকের হিন্দু এডিটোরিয়াল, যেখানে অনেকগুলো আর্টিকেল বেরিয়েছে। ফার্স্ট অফ অল, লিগাল মাইলস্টোন, এটা কিন্তু কোঅপারেটিভ ফেডারেলিজম মাস্ট গাইড কন্ডাক্ট অফ গভর্নর। এটা কালকে আমরা অলরেডি অ্যানালাইজ করেছিলাম তামিলনাড়ুর বিভিন্ন স্ট্যান্ড পয়েন্টস থেকে গভর্নরের কী রোল হওয়া উচিত। সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে বিবৃতি করেছে, সেটা তোমরা নিজেদের মতো করে পড়ে নেবে। আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া চায়না কনন্ড্রাম, এটা নিজেরা একবার পড়তে পারো। কনন্ড্রাম মানে কিন্তু যে কুহেলিকা মানে ধোঁয়াশা, সেইটাকে বলা হয় কনন্ড্রাম। এটা একটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। আমার মনে হলো যে এইটা থেকে কিন্তু এর সিনোনিম তোমাদের জানতে চাইতে পারে যে কোনো পরীক্ষায়, তোমরা নিজেদের মতো করে এটা নোট ডাউন করবে। মানে এটা কিন্তু একটা ধাঁধা, কনন্ড্রাম মানে পাজল। ঠিক আছে, আর্টিকেলটা তোমরা পড়বে।
নেক্সট যে জায়গাটা হোম অ্যান্ড অ্যাব্রড, এটা কিন্তু এর আলোচনা আমরা আগেই করেছি। ইউএস গভর্নমেন্টের থেকে বিভিন্ন ফরেন স্টুডেন্টদের ভিসা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর ইন্ডিয়ান স্টুডেন্টদেরও ভিসা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট, ইন্ডিয়া মাস্ট ইমপ্রুভ রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার টু সার্ভ ইটস স্টুডেন্ট। আমাদের যে প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্ট ইউএসএ এবং আনাদার কান্ট্রি যেমন জাপান, জার্মানি এখানে যায় ফর পারসুইং দেয়ার পিএইচডি অ্যান্ড হায়ার পোস্ট ডক্টরাল স্টাডি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইন্ডিয়াকে কিন্তু সায়েন্স বেসড রিসার্চ বেসড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে। আমরা আজকে এই দুটো আর্টিকেল পড়বো, যেটা হচ্ছে রোহিঙ্গা আর অন দ্য ব্রিঙ্ক অফ দ্য স্টারভেশন, ভেরি ইম্পর্টেন্ট। কিছু নতুন পার্সপেক্টিভ আমরা জানতে পারবো, যেখান থেকে দাঁড়িয়ে দেখো রোহিঙ্গা কমিউনিটি কারা, দে আর দ্য রিফিউজিস ইন দ্য বাংলাদেশ অ্যান্ড দ্য মায়ানমার। ঠিক, বাংলাদেশ এবং মায়ানমার থেকে প্রচুর রিফিউজি এসে রোহিঙ্গা যে কমিউনিটি তারা কিন্তু প্রচুর ডিপ্রাইভেশনের শিকার, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই আর্টিকেলটা আজকে লেখা হয়েছে। দেখো, প্রথমত ডিউরিং his 4-day visit to Bangladesh in March, United Nations Secretary General Antonio Guterres visited কক্সবাজার। কক্সবাজার ইন দ্য ইম্পর্টেন্ট প্লেস, যেখানে কিন্তু বর্তমানে আমাদের যে বাংলাদেশের যে কক্সবাজার দ্বীপ বা আইল্যান্ড, সেখানে কিন্তু রোহিঙ্গা কমিউনিটিসরা থাকে। কি, দ্য সাইট অফ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ওভারলুকড হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। অর্থাৎ কক্সবাজার হচ্ছে এমন একটা সাইট যেখানে কিন্তু যে মানবতার যে ক্রাইসিস সেটা কিন্তু একটা মোস্ট প্রমিনেন্ট জায়গা এবং মোস্ট ওভারলুকড জায়গা। ওভার এ মিলিয়ন রোহিঙ্গা রিফিউজি ইন দ্য কক্সবাজার আর টিটারিং অন দ্য এজ অফ দ্য ক্যাটাস্ট্রোফ মানে কি, ক্যাটাস্ট্রোফ মানে কিন্তু মানে একটা মহামারী, সর্বনাশের একটা জায়গা। টিটারিং মানে কি, টিটারিং মানে কিন্তু মানে দেখবে বাচ্চারা যেভাবে হাঁটে তাদের হাঁটাটা কিন্তু স্বাবলম্বী নয়, অর্থাৎ টলমলোভাবে হাঁটা, এটাকে বাংলায় বলা হয় টিটারিং। ঠিক আছে, তো সেইভাবে এই জায়গাটায় কিন্তু রোহিঙ্গা কমিউনিটিদের ইউজ করা হয়েছে। নাও দেয়ার ফ্র্যাজাইল এক্সিস্টেন্স হ্যাজ মেড ইভেন মোর প্রিকারিয়াস মানে কি আরও বেশি ভালনারেবল, আরও বেশি দুর্বল হয়ে যাওয়া, আরও বেশি ফ্র্যাজাইল করে দেওয়া বাই দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন abrupt shutdown of the US Agency for International Development ফান্ডিং। অর্থাৎ ইউএস গভর্নমেন্ট লেট একটা ইউএসএআইডির ফান্ডিং, যেটা রিফিউজি কমিউনিটির কাছে আসতো, সেই ফান্ডিংকে অ্যাব্রাপ্টলি শাটডাউন করে দেওয়া হয়ে গেছে। এই যে ইউএসএআইডি, এরা কিন্তু হিস্ট্রিক্যালি লার্জেস্ট ডোনার টু দ্য হিউম্যানিটেরিয়ান কজ, স্পেন্ট অ্যাবাউট $40 billion এ ইয়ার গ্লোবালি। সেখান থেকে দাঁড়িয়ে বলা হয়েছে যে it is ironic that US, which in 2022 declared the atrocities against the Rohingya a genocide, signaling a commitment to respecting and protecting human rights, is today pulling the plug on the very aid that has kept over 1 million displaced Rohingya alive in Bangladesh, the second largest recipient of USAID in the South Asia। অর্থাৎ বলা হয়েছে যে 2022 সালে দাঁড়িয়ে যেখানে ইউএস গভর্নমেন্ট রোহিঙ্গা কমিউনিটিকে বলেছিল যে দে আর ফেসিং দ্য জেনোসাইড, মানে অর্থাৎ গণহত্যা তারা ফেস করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে রোহিঙ্গা কমিউনিটির থেকে এইভাবে সাপোর্ট সিস্টেম, মানিটারি সাপোর্ট সিস্টেম উইথড্র করে নেওয়ার অর্থ কিন্তু তাদেরকে কিন্তু আরও বেশি ভালনারেবল করে দেওয়া। এবং এমতো অবস্থায় এই যে সাউথ এশিয়াতে বাংলাদেশ কিন্তু রোহিঙ্গা কমিউনিটির জন্য সেকেন্ড লার্জেস্ট রিসিপিয়েন্ট ছিল ইউএসএআইডি ফান্ডের। এবার ক্যাটাস্ট্রফিক কনসিকুয়েন্সেস, দ্য ডিসিশন টু স্ল্যাশ দ্য ফান্ডিং হ্যাজ সেন্ট শক ওয়েভস থ্রু দ্য গ্লোবাল হিউম্যানিটেরিয়ান কমিউনিটি। অর্থাৎ গ্লোবাল যে কমিউনিটির কাছে এটা একটা শক ওয়েভস। ইট হ্যাজ সার্ভড এ ভাইটাল লাইফলাইন and exposed refugee around the world to starvation, disease and insecurity। এইভাবে কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি সারা বিশ্বের যে রিফিউজিকে স্টারভেশন, ডিজিজ এবং ইনসিকিউরিটির কাছে ঠেলে দিচ্ছে। ফর দ্য রোহিঙ্গা হু হ্যাভ অলরেডি এন্ডিউরড জেনোসাইড, এক্সাইল, ডিকেডস অফ স্টেটলেসনেস, দ্য কনসিকুয়েন্স অফ দ্য ডিসিশন হ্যাভ বিন ক্যাটাস্ট্রফিক। নাও কিভাবে ফান্ডিং কমিয়ে দেওয়া হয়েছে দেখো, it has been forced to cut already meager ration from $12.50 per refugee per month to an unsustainable $6। অর্থাৎ প্রায় মোর দ্যান 50% কিন্তু ফান্ডিং কমিয়ে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে বলা হয়েছে উইথ অ্যাটলিস্ট 5 হসপিটাল শাটিং ডাউন, স্যানিটেশন প্রোগ্রামস কোলাপস করে যাচ্ছে। দিস ইজ ম্যানুফ্যাকচার্ড ক্রাইসিস অ্যান্ড আইডিওলজিক্যাল এক্সপেরিমেন্ট ইন ডিসম্যান্টলিং গ্লোবাল এড। নাও কামিং টু দ্য নেক্সট পার্ট অফ দ্য এডিটোরিয়াল, যেখান থেকে দাঁড়িয়ে বলা হয়েছে যে এ উইক মরাল কম্পাস। এখানে ইউএসএআইডির এই ধরনের যে
স্ট্যান্ড পয়েন্ট সেটাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্ল্যাক হোল, এবং এখান থেকে বিভিন্ন যে ইউএস চাইছে না এই ধরনের ফান্ডিং করতে সেটাকে বলা হচ্ছে এই যে ডিপার আইডিওলজিক্যাল ইনক্লাইনেশন, যে তারা টাকা দেবে না এবং জাস্ট প্রফিট ড্রিভেন সলিউশন, অর্থাৎ রিফিউজিদের টাকা দিয়ে কি লাভ, এই ধরনের একটা অ্যাপ্রোচে কিন্তু সিস্টেম রান করছে। এরপর দ্য কোল্যাপস অফ ইউএসএআইডি ফান্ডেড জেন্ডার বেসড ভায়োলেন্স সার্ভিসেস মেডিকেল ফ্যাসিলিটিস হ্যাজ লেফট vulnerable refugees including women and children without protection, medical care and essential support, exposing them to heightened risk of exploitation and harm. Last, America's moral compass is questioned when the world's richest men believe that spending on starving refugee is wasteful. অর্থাৎ আমেরিকা যদি মনে করে যে স্টার্ভিং ক্ষুধার্ত রিফিউজিদের ওপর টাকা খরচা করা ওয়েস্টফুল, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মরাল গ্রাউন্ড কতটা আমেরিকার শক্তপোক্ত আছে সেটা নিয়েও প্রশ্ন ওঠে। দ্য ইমেজেস ফ্রম কক্সবাজার, এ মাদার আনএবল টু ফিড হার চাইল্ড, এ ক্লিনিক ফোর্স টু টার্ন অ্যাওয়ে ডাইং পেশেন্ট, এ চাইল্ড স্ক্যাভেঞ্জিং ফর স্ক্র্যাপস ইন এ ক্যাম্প, অর্থাৎ এরকম চিত্র দেখা যাচ্ছে যেখানে একজন মা তার শিশুকে খাওয়াতে পারছে না, একটা ক্লিনিক একজন মৃতপ্রায় রুগীকে ভর্তি নিতে পারছে না, এবং একজন শিশু এক টুকরের জন্য মানে খুঁজছে, স্ক্যাভেঞ্জার মানে খোঁজা, মানে আর্তনাদ করা, সেই রকম একটা আমরা দৃশ্য কিন্তু কক্সবাজার থেকে দেখতে পাই। দ্যাট ইজ প্যাথেটিক অ্যান্ড দ্যাট ওয়াজ রিসিভ ইন্টারন্যাশনাল সাপোর্ট আর নট জাস্ট ডিস্ট্যান্ট ট্র্যাজেডি। এটা কিন্তু ট্র্যাজেডি ছাড়া আর কিছুই নয়। দিস রিট্রিট ফ্রম এড, অর্থাৎ সাহায্য করা থেকে পিছিয়ে আসা, উইল নট গো আননোটিস। হিস্টোরিক্যালি দ্য ইউএস ফরেন অ্যাসিস্ট্যান্স হ্যাজ নট বিন পিওরলি অ্যালট্রুইস্টিক, অর্থাৎ ইউএস কিন্তু অতীতেও যে ধরনের টাকা ডোনেশন করেছে সেটা অ্যালট্রুইস্টিক বা সেবামূলক কাজকর্ম থেকে নয়, তার পেছনে যে মেন ইনস্ট্রুমেন্ট বা পারপাস ছিল দ্যাট ইজ দ্য ক্রুশিয়াল ইনস্ট্রুমেন্ট অফ সফট পাওয়ার। তারা নিজেদের সফট পাওয়ার দেখানোর জন্য এই যে ডোনেশন, এই মানিটারি অ্যাসিস্ট্যান্স এগুলো দিত। নেক্সট, it also weakens America's standing in the South Asia and beyond. এই জায়গা থেকে দাঁড়িয়ে এইভাবে যদি রিফিউজিদের থেকে তারা সরে আসে তাহলে কিন্তু আমেরিকার স্ট্যান্ডিং ইন দ্য সাউথ এশিয়া উইক হয়ে যাবে, এবং চায়না হুইচ আর স্টেডিলি ইনক্রিজিং ইটস ইনফ্লুয়েন্স ইন বাংলাদেশ উইল স্টেপ ইন্টু দ্য ভ্যাকিউম লেফট বাই দ্য ইউএস। অর্থাৎ ইউএসের দ্বারা তৈরি করা এই ভ্যাকিউম প্লেস অবভিয়াসলি কিন্তু চায়না ফিল করবে, এবং লেভারেজিং ইকোনমিক এড অ্যাজ এ টুল ফর জিওপলিটিক্যাল লেভারেজ। এখানে চায়না হ্যাজ অলরেডি বিন মিডিয়েটিং বিটুইন বাংলাদেশ এবং মায়ানমার ফর পসিবল রিপ্যাট্রিয়েশন, অর্থাৎ পুনরায় প্রেরণ করা তাদেরকে নিজেদের ঘরে রোহিঙ্গাদের, সেই জায়গায় কিন্তু চায়না কিন্তু একটা লিডিং রোল নিচ্ছে, মেডিয়েট করছে। এই হিউজ ভ্যাকিউম, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোয়েশ্চেন হচ্ছে, দ্য কোয়েশ্চেন ইজ ইফ দ্য ইউএস ইজ উইথড্রয়িং ফান্ডিং ক্যান আদার নেশন পিচ ইন, অর্থাৎ ইউএস যদি চলে যায় অন্য কেউ কি সামনে আসবে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইউএস অ্যালন কন্ট্রিবিউটেড নিয়ারলি হাফ অফ দ্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামস বাজেট ইন দ্য প্রিভিয়াস ইয়ার, মেকিং ইটস সাডেন উইথড্রয়াল এ নিয়ার পসিবল বার্ডেন টু রিডিস্ট্রিবিউট অ্যামং দ্য রিমেনিং ডোনার্স। লাস্ট যে স্লাইডটা লেখা হয়েছে, রোহিঙ্গা ক্রাইসিস ইজ নট জাস্ট এ টেস্ট ফর দোজ সাফারিং, ইট ইজ এ টেস্ট ফর হিউম্যান সিভিলাইজেশন, অর্থাৎ যারা শুধু সাফার করছে তাদের কাছে এটা পরীক্ষা না, এটা একটা মানব জাতির কাছে এটা একটা পরীক্ষা যে আমরা রোহিঙ্গা কমিউনিটিকে কীভাবে ট্রিট করব, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি ফরগেটস অ্যাবাউট দ্য রোহিঙ্গা। এখান থেকে দাঁড়িয়ে গিয়ে আমাদের মনে করতে হবে কান্ট অ্যাকসেপ্ট দ্যাট ইন্টারন্যাশনাল কমিউনিটি রোহিঙ্গাদের ভুলে গেছে, এবং দ্য কোয়েশ্চেন ইজ উইল দ্য ওয়ার্ল্ড ওয়াচ অ্যাজ হিউম্যানিটেরিয়ানিজম ইজ ইরোডেড, অর্থাৎ এই যে মনুষ্যত্বের অবক্ষয় এটা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা বিশ্ব দেখবে, এটাই কোয়েশ্চেন। অর উইল ইট রিক্লেম দ্য কম্প্যাশনেট ভ্যালুজ দ্যাট ওয়ান্স ডিফাইন দ্য ওয়ার্ল্ড ওল্ডেস্ট অ্যান্ড লিডিং ডেমোক্রেসি, দ্য নেশন হুইচ poured billions of dollars to revive war-torn Europe through the Marshall Plan 1948। আশা করি এই এডিটোরিয়ালটা তোমরা বুঝতে পারলে কী জায়গাটা নিয়ে লেখা হয়েছে। এরপরে যে একটা জায়গা নিয়ে আলোকপাত করা হচ্ছে, দিস ইজ দ্য প্যান্ডেমিক লুকিং ব্যাক লুকিং ফরওয়ার্ড, অর্থাৎ আমাদের পিছনে ফিরেও তাকাতে হবে, সামনে ফিরেও তাকাতে হবে বা দেখতে হবে, এবং প্যান্ডেমিক কোভিড-19 আমাদের কী কী শিখিয়েছে সেই জায়গা থেকে দেখতে হবে। আমি যদি ছোট্ট করে ডিসকাশন করে নিই হোয়াট ইজ রিটেন ইন দ্য এডিটোরিয়াল, তাহলে আমরা দেখব যে লাস্ট মান্থ অর্থাৎ মার্চ মাস we marked 5 years of the COVID-19 pandemic around the world, অর্থাৎ 5 বছর অতিক্রান্ত হলো আমরা কিন্তু কোভিড-19 প্যান্ডেমিককে ফেলে এসেছি। বাই নাও উই হ্যাভ হ্যাড ইভেন্টস, কনফারেন্স, এডিটোরিয়াল, পলিসি স্টেটমেন্ট, লিডারশিপ ইন্টারন্যাশনালি, আমরা অনেক কিছু করে ফেলেছি এই 5 বছরের মধ্যে। অ্যান্ড দেয়ার কুড অলসো বি সাম অফ আস লেফট পন্ডারিং অ্যাবাউট সারামাগো, এখান থেকে
বলা হয়েছে হ্যাভ উই লার্নড এনাফ অ্যাজ এ সোসাইটি অ্যান্ড মুভ টুয়ার্ডস এ হেলদিয়ার মোর ইনোভেটিভ অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটি বাই পিকিং আপ লেসন্স ফ্রম দ্য প্যান্ডেমিক। অর্থাৎ আমরা বলতে চাইছি যে এই প্যান্ডেমিক থেকে আমরা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সোসাইটি হিসেবে কী কী লেসন্স পিক করলাম, কী কী ইনোভেটিভ আইডিয়া পেলাম, স্বাস্থ্যের দিকে আমরা কী কী শিখলাম, এটা আমাদের ভাবতে হবে। দ্য লার্নিংস আর অফ কোর্স স্টার্ক অ্যান্ড হ্যাভ নেসেসিয়েটেড এ ফান্ডামেন্টাল রিথিঙ্ক অ্যাবাউট ট্রাস্ট, দ্য রোল অফ টেকনোলজি, আওয়ার রেসপন্সিবিলিটি টুয়ার্ডস ভালনারেবল অ্যান্ড আর্কিটেকচার অফ হেলথ অ্যান্ড ইনোভেশন ইন দ্য গ্লোবাল সাউথ অ্যান্ড নর্থ। তাহলে অবভিয়াসলি আমরা কী কী নতুনভাবে শিখবো, আমাদের রোল কী হওয়া উচিত টেকনোলজিতে, আমাদের রেসপন্সিবিলিটি কী হওয়া উচিত এবং আমাদের হেলথ আর্কিটেকচার কী হওয়া উচিত গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথে। সাম অফ দ্য ক্রিটিক্যাল লেসন আমরা কী কী শিখলাম। উই লার্ন অ্যাবাউট দ্য ফ্র্যাজিলিটি অফ ট্রাস্ট ইন দ্য হেলথ কেয়ার ইনস্টিটিউশন অ্যান্ড দ্য পাবলিক হেলথ গাইডেন্স। অর্থাৎ আমাদের বিশ্বাস হেলথ কেয়ার সার্ভিসের ওপর সেই জায়গায় যে ফ্র্যাজাইল, সেটা যে খুব বেশি শক্তপোক্ত নয়, এটা আমরা শিখেছি কীভাবে। সেভারাল স্টাডিজ ইন্ডিকেট দ্যাট লো ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স ইন দ্য হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি কুড হিন্ডার দ্য অ্যাডপশন অফ নন ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন ব্রডলি। অর্থাৎ হেলথ কেয়ারের প্রতি যদি বিশ্বাস ভরসা না থাকে, সেটা কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যাল এবং নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন যদি একটা ব্রডার মাস লেভেলে করতে হয়, সেটাকে কিন্তু হ্যাম্পার করে। লাইক টেস্ট অ্যান্ড ভ্যাকসিন, আমাদের যদি বিশ্বাস না থাকে, আমরা দেখেছি অনেক মানুষ টেস্ট করতে চায়নি, অনেক মানুষ ভ্যাকসিন নিতে চায়নি, সো দিস সিচুয়েশন মে অ্যারাইজ। এখান থেকে দিস উইল ইম্প্যাক্ট মোবিলিটি অ্যান্ড কমপ্লায়েন্স ওয়ার্ল্ড ওয়াইড ডিউরিং দ্য প্যান্ডেমিক, যেটা আমাদের সমস্যা দাঁড়িয়েছিল। নাও বিভিন্ন রিপোর্ট কি হাইলাইট করেছে, আমরা বিভিন্ন সময় দেখা গেছে আন্ডার রিপোর্টিং হয়েছে অফ দ্য এক্সেস মর্টালিটি দ্যাট ওয়াজ লেটার পাবলিশড ইন দ্য সায়েন্স। বিভিন্ন সময় কিন্তু যে সমস্ত অ্যানোমেলিস হেলথ কেয়ারে দেখা গেছিলো, সেখান থেকে কিন্তু যতটা কোভিড ইনফেকশন হয়েছিল সেটা কিন্তু প্রপারলি রিপোর্টেড হয়নি, সেই জায়গায় প্রবলেম রয়ে গেছিলো। ওভারঅল দিস আন্ডারস্কোর মানে কিন্তু গুরুত্ব অর্পণ করা, কোনো জিনিসকে এমফাসাইজ করা। দিস আন্ডারস্কোর্স দ্য ক্রিটিক্যাল রোল অফ গভর্নমেন্ট ইন কনভিন্সিং পপুলেশন অ্যাবাউট দ্য এফেক্টিভনেস অফ প্রিভেন্টিভ মেজার্স, পাবলিক হেলথ ইন্টারভেনশনস আর প্রেডিক্টেড অন পাবলিক ট্রাস্ট। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয়েছে টেকনোলজি এ ডবল এজ সোর্ড, অর্থাৎ তরোয়ালের দুই দিকের ধারের মতনই টেকনোলজি কিন্তু এমন একটা অবজেক্ট। হ্যাজ অলসো উইটনেসড অ্যান আনপ্রেসিডেন্টেড অ্যাক্সিলারেশন ইন ইটস adoption, even as it has starkly revealed the digital divide between the privileged and the underserved, and also impacting vulnerable population during work or study from home. অর্থাৎ যখন প্যান্ডেমিকের সময় লকডাউন লেগেছিল, তখন কাজের জগতে হোক, শিক্ষার জগতে হোক, দেখা গেছিলো এই যে ডিজিটাল ডিভাইড, টেকনোলজি কোনো মানুষ পাচ্ছে, কোনো মানুষ পাচ্ছে না, সেই জায়গাটাও কিন্তু আমরা শিক্ষণীয় একটা জায়গা। প্যান্ডেমিক কিন্তু প্রোপেল করেছে দ্য ইউজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য ফার্মাসিউটিক্যাল ইনোভেশন। আর একটা জায়গা ভালনারেবিলিটি কিন্তু অনেক বেশি অ্যাম্পলিফাই হয়েছে, বর্ধিত হয়েছে। উই হ্যাভ লার্নড কি ব্রুটালি about the amplification of existing vulnerability, leading to concerns that 2030 agenda of sustainable development যে গোল has been significantly compromised। অর্থাৎ SDG গোলগুলো কিন্তু বিভিন্নভাবে কম্প্রোমাইজ হয়েছে, পার্টিকুলারলি ইন ভালনারেবল অ্যান্ড রিসোর্স পুয়ার ইকোনমি। যে সমস্ত দেশ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, সেই সমস্ত দেশে কিন্তু আরও ইম্প্যাক্ট হয়েছে। কোভিড-19 এফেক্ট পড়েছে ডিসপ্রপোর্শনেট, অর্থাৎ খুব খারাপভাবে ইম্প্যাক্ট করেছে কোভিড-19 উইমেনদের, এবং চাইল্ড কেয়ার, ওয়ার্ক, মেন্টাল হেলথকেও কিন্তু অ্যাফেক্ট করেছে, সেটাও আমাদের কাছে একটা ক্রিটিক্যাল লেসন। এবং দ্য এক্সপিরিয়েন্স highlighted the urgent need for policy investment that specifically address the need of vulnerable group to ensure equitable access to care and mitigate disproportionate impacts during the health emergency। আর একটা প্যান্ডেমিক কি ট্রিগার করেছে, যে mental health challenges. Pandemic has severely affected global workplace productivity, with no stable solution as yet to address this structurally and sustainably, as debates around work from home and hybrid model continue globally। অর্থাৎ কিভাবে কাজ করা উচিত, ওয়ার্ক ফ্রম হোম না পার্শিয়ালি ওয়ার্ক ফ্রম হোম এবং পার্শিয়ালি একটা প্লেসে গিয়ে কাজ করার প্রয়োজনীয়তা, এই ধরনের বিভিন্ন ইস্যু আমাদের সামনে এসেছিল। লাস্ট যে জায়গাটা নিয়ে আলোচনা করা হয়েছে আমি জাস্ট হাইলাইট করছি তোমাদের ইন পার্সপেক্টিভ, যেখানে বলা হয়েছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথ। এই যে কনসেপ্টটা, এটা খুব ইম্পর্টেন্ট, এইটার ওপর আমাদের ফোকাস করা উচিত। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয়েছে ইয়েস, ফর দোজ লেফট বিহাইন্ড অন দিস প্ল্যানেট উই আর লিভিং বিয়ন্ড দ্য প্যান্ডেমিক টু অ্যালিউড টু Saramago, but are we learning and actively breeding to create globally health resilient inclusive society tomorrow? এবং or are we
লেফট টু ওয়ান্ডার। অর্থাৎ এখান থেকে বলা হয়েছে কোভিড-19 থেকে আমরা যে শিক্ষাগুলো পেয়েছি, 5 বছর ধরে যে শিক্ষা আমরা পেয়েছি, সেগুলো থেকে অবশ্যই আমাদের লেসন্স নিতে হবে এবং সেটাকে হেলথ, ইনোভেশন, ইকোনমিতে আমাদের কিন্তু ইম্প্যাক্ট করতে হবে। আদারওয়াইজ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথ এই কনসেপ্টটা আমাদের ইমপ্রুভমেন্ট আসবে না, হেলথ সিকিউরিটি আমরা প্রোভাইড করতে পারবো না এবং আমরা সারা বিশ্বে মানুষের কাছে কিন্তু এই যে কনসেপ্ট আমরা আরও বেটার এনভায়রনমেন্টের দিকে যেতে পারবো না। এটাই ছিল মূল একটা সারাংশ এবং সিনপসিস। তো লাস্ট আমি যে জায়গাটায় জানাবো, আজকের যে আর্টিকেলগুলো, আশ্বাস ও বিশ্বাস, এটা এসএসসির যে পশ্চিমবঙ্গের যে চাকরি সংক্রান্ত একটি ঘটনা, এটা পড়ার দরকার নেই এবং তোমরা নিজেদের মতো করেই আলু চাষি এবং সরকার এটা পড়বে। এখানে কিন্তু মিনিমাম সাপোর্ট প্রাইসের ওপর একটা কথা বলা হয়েছে, তোমরা পারলে একবার রিড করে নিও। আজকে বেশ অনেকটা বড় হয়ে গেছে এবং অনেকগুলো ডিটেলস আলোচনা করেছি, দ্যাটস ওয়াই আমি মনে হলো যে আজকে এটা স্কিপ করা যাক। জাস্ট আমি একবার যদি ওভারভিউ দিয়ে দিই, এখানে বলা হয়েছে উত্তরপ্রদেশের পরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আলু উৎপাদনে সবথেকে বৃহত্তম আলু উৎপাদক একটা রাজ্য। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের আলু উৎপাদনকারী চাষিরা বিভিন্নভাবে যে টাকা পাচ্ছেন না, প্রান্তিক ছোট চাষিরা যে বঞ্চিত হচ্ছে, তারই একটি নিউজ এখানে লেখা হয়েছে। আই রিকোয়েস্ট ইউ, এটা আমার পিডিএফটা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করো এবং তোমরা নিজেদের মতো করে পড়ে নিও। তো উইথ দিস নোট আই এম এন্ডিং দিস ভিডিও এবং কামিং টু দ্য লাস্ট পোর্শন, যেটা বলবো, বাংলা এডিটোরিয়ালটা তোমরা অবশ্যই নিজেদের মতো করে পড়ো। রোহিঙ্গা ক্রাইসিস নিজেরা রিড করো। কোভিড-19-এর যে জায়গাটা আমি পড়ালাম একবার দেখে নিও। আর বাকি এডিটোরিয়ালগুলো যদি সময় পাও, অ্যাটলিস্ট একটা নতুন এডিটোরিয়াল যেটা আমি ডিসকাশন করিনি সেটা কিন্তু পড়ো। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। অ্যাকচুয়ালি আজকে আই এম নট ফিলিং ভেরি ওয়েল বিকজ অফ মাই হেলথ ইস্যুস। তার ফলে খুব বেশিক্ষণ ধরে তোমাদেরকে পড়াতে পারছি না। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড এবং তোমরা তোমাদের কোনো কোয়ারিজ থাকলে আমাকে মেল করে জানিও। হ্যাভ এ গুড ডে, তোমরা টেক কেয়ার করো। আজকে মহাবীর জয়ন্তী, অফিসিয়াল ছুটি আছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হ্যাভ এ গুড ডে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।